আসসালামু আলাইকুম। গ্রিনফিল্ড অনলাইন স্কুল থেকে সাথে আছি আমি মিস্টার আরিফ। প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে ক্লাস করব। তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে গ্রেড 10 এর বাংলা আরেকটি কবিতা। কবিতার নাম সাহসী জননী বাংলা, লিখেছেন কামাল চৌধুরী। তো বন্ধুরা, আমরা প্রথমেই আমাদের কবি পরিচিতি সম্পর্কে জেনে নেব। আমাদের কবি পুরো নাম কামাল হোসেন চৌধুরী। তিনি জন্মগ্রহণ করছেন কোথায়? জন্মগ্রহণ করছেন 1957 সালের 28 জানুয়ারি কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার বিজয়কাড়া গ্রামে। তার বাবার নাম আহমদ হোসেন চৌধুরী এবং মা বেগম তাহেরা হোসেন। কবির মায়ের নাম বেগম তাহেরা হোসেন। কবি লেখাপড়া করছেন 1973 সালে। তিনি এইচএসসি পাস করছেন নারায়ণগঞ্জের বোদনারিল হাই স্কুল থেকে। তিনি 1973 সালে কি করছেন? এইচএসসি পাস করছেন এবং সেই সঙ্গে তিনি ঢাকা কলেজ থেকে 1975 সালে এইচএসসি পাস করেন। এরপর কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপর কবি 2006 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন গারো উপজাতির মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে। তিনি কিন্তু 2006 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কবি কামাল হোসেনের অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে। তার মধ্যে হচ্ছে মিছিলি সময় বয়সী, টানা পরিণীতে, হে মাটির পৃথিবী পুত্র, পান্থশালার ঘোড়া, ধুলিও সাগর দেশ। এছাড়া তার কিশোর কবিতা হচ্ছে আপন মনের পাঠশালাতে। কবি কামাল চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। কবি কামাল চৌধুরীর কবিতাগুলো লক্ষ্য করলে আমরা দেখি তার কবিতায় আবহমান বাঙালি জীবন চর্চা, তারপর হচ্ছে সংগ্রাম এবং মানবীয় বোধের যে উচ্চারণ, সেই সঙ্গে শিল্পিত বোধ তার মধ্যে কিন্তু প্রবলভাবে আমরা লক্ষ্য করি। কবি কামাল চৌধুরী কিন্তু ছন্দ এবং শব্দ এবং ছন্দ সচেতন এবং নিরীক্ষা প্রবণ এবং তার কবিতায় প্রবলভাবে ধরা দিয়েছে। আর এই কামাল চৌধুরীর লেখা সাহসী জননী বাংলা এই কবিতাটি কবি ধুলি ও সাগর দৃশ্য এই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। এই হচ্ছে আমাদের কবি কামাল চৌধুরী। তো আমরা আজকে কবি কামাল চৌধুরীর জন্ম পরিচয় সম্পর্কে জানলাম। এখন আমরা মূল কবিতায় ফিরে যাব। তো বন্ধুরা, চলো আমরা এবার মূল কবিতায় ফিরে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আমাদের মূল কবিতায় ফিরে যাব। মূল কবিতায় ফিরে যাওয়ার আগে কবিতা সম্পর্কে কিছু বলবো। আমাদের কবিতাটির নাম সাহসী জননী বাংলা, লিখেছেন কামাল চৌধুরী। সাহসী জননী বাংলা কেন বলা হচ্ছে? বাঙালিদের রয়েছে হাজার বছরের সংগ্রামের ইতিহাস। সেই সংগ্রামের ইতিহাস বাঙালিদের যারা ভীতু, বাঙালিদের যারা খর্বদেহ, বাঙালি যারা ভোতা বাঙালি বলে আখ্যায়িত করেছিল সেই পাকিস্তানি বাহিনীরা, তাদেরকে প্রতিহত করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে আমাদের বীর বাঙালিরা কি করেছিল? 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বিজয় ছিনিয়ে এনেছিল। তা আমাদের এই কবিতাটি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বাঙালিদের কিভাবে উজ্জীবিত করা হয়েছে, বাঙালিরা কিভাবে যুদ্ধ জয় করেছে, তার প্রকাশ কিন্তু আমরা কিছুটা হলেই কবিতার মধ্যে দিয়ে পাই। তো কবি কামাল চৌধুরী এই সাহসী জননী বাংলার কবিতাটি কিন্তু মুক্তক চালে গদ্য রীতির ঢঙে কিন্তু এই কবিতাটি লিখেছেন। তো আমরা এবার কবিতাটি মূল কবিতায় যাই। সাহসী জননী বাংলা, লিখেছেন কামাল চৌধুরী। বলছে, তোদের অসুর নৃত্য ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। চির কবিতার দেশ ভেবেছিলি অস্ট্রে মাথাবে, বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় কিন্তু কি ঘটল শেষে? কে দেখালে মহাপ্রতিরোধ? অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে কার রক্ত ছুঁয়ে উদ্বাস্ত আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে, কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ। তো বন্ধুরা, দেখো কি সুন্দর কথাগুলো। এই কবিতার প্রত্যেকটি লাইন যেন জীবন্ত একটি জীবন্ত মুক্তি।
তোদের অসুর নৃত্য, এখানে বলা হচ্ছে তোদের অসুর নৃত্য ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি। এখানে দেখো বন্ধুরা, আমরা বলছি তোদের অসুর নৃত্য, এখানে কাদের অসুর নৃত্যের কথা বলা হচ্ছে? এই তোদের বলতে কিন্তু পাক হানাদার বাহিনী অর্থাৎ পাকিস্তানি বাহিনীদের কথা বলা হচ্ছে। অসুর নৃত্য, এই আমরা জানি হিন্দু পুরাণ অনুসারে অসুর বলা হয় কাদের? অসুর বলা হয় যারা দেবতাদের শত্রু, তাদেরকে বলা হয় অসুর। এই পৃথিবী শুরুর প্রাকালে কিন্তু হিন্দু পুরাণে দুই ধরনের শক্তির কথা বলা হচ্ছে, একটা হচ্ছে আসুরিক শক্তি আর একটা হচ্ছে দৈবিক শক্তি। এই যে অসুর, এই আসুরিক শক্তিটাই হচ্ছে অসুর শক্তি। এই অসুরকে বলা হচ্ছে পাকিস্তানিদের, এবং পাকিস্তানি বাহিনীদের যে কর্মকাণ্ড, যুদ্ধ সময় তারা যে বাঙালিদের নিরস্ত্র বাঙালিদের উপর যে অত্যাচার নির্যাতন এবং যে ধরনের অত্যাচারগুলো করেছে, সেই অত্যাচারগুলো কিন্তু তাদের অসুরের নৃত্যের সঙ্গে তুলনা করা হয়েছে। তো বন্ধুরা দেখো তাদেরকে কতটা হেয় করে যে অসুররা হিন্দু পুরাণে দেবতাদের শত্রু, যাদের বধ করে যুগে যুগে হিন্দুদের দেবতারা কি করেছেন, তারা হচ্ছে তাদের হচ্ছে সনাতন ধর্ম প্রচার করেছেন। সেই অসুর বলা হচ্ছে পাকিস্তানি বা পাক বাহিনীদের। এখানে দেখো কিছু ডট ডট দেওয়া আছে, তার মানে তাদের যে আরো কর্মকাণ্ড, এই ডট ডট গুলোর মধ্যে তাদের যে এই যে নৃত্য, সেই সঙ্গে তাদের যে কর্মকাণ্ডগুলো, এগুলো কিন্তু আরো বিস্তৃত, সেই সংক্ষিপ্ত আকারের জন্য এই ডট ডট গুলো চিহ্নগুলো দেওয়া হয়েছে। তারপরে বলছে ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি। এই ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি, এই ঠাঠা হাসি বলতে কিন্তু পাকিস্তানি বাহিনীদের, আমরা জানি যে এমনি মানুষের হাসি, মুচকি হাসি, সুন্দর হাসি, কিন্তু হাসির মধ্যে কিন্তু একটু সৌন্দর্য প্রকাশ পায়, কিন্তু এখানে বলা হচ্ছে ঠাঠা হাসি, অর্থাৎ এই যে পাকিস্তানি বাহিনীদের যে নির্মমতা, তাদের যে উল্লাস, উল্লাস, যে বাঙালিদের এইভাবে আমরা কি করলাম, বাঙালিদের এইভাবে আমরা নির্যাতন করলাম, এতে করে তারা অনেক ঠাঠা হাসি এসেছিল। কখন বিদারি তাদের যে হাসিটা আসে, হাসিটা কিন্তু আমাদের কানে বাজত। সেই কথায় বলেছে ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি। এই যে বলছেন যে ফিরিয়ে দিয়েছে, ফিরিয়ে দেওয়া মানে কি? আমরা কি করেছি? আমরা তাদের প্রতিহত করেছি, সেই প্রতিহত করার কথা বলা হচ্ছে। তোদের রক্তাক্ত হাত মুছিয়ে দিয়েছি 9 মাসে। আমরা জানি বলছে তোদের রক্তাক্ত হাত, অর্থাৎ এই যে তোদের পাকিস্তানি বাহিনী রক্তাক্ত হাত, অর্থাৎ যে পাকিস্তানি বাহিনীরা বাঙালিদের উপরে, নিরীহ বাঙালিদের উপরে যে তুমুল নির্যাতন চালিয়েছে, তারা নির্বিচারে মানুষ খুন করেছে এবং একসাথে অনেক মানুষকে অকাতরে এবং ঘুমন্ত মানুষদের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল। এবং এই যে তারা মানুষ মেরেছে, তাদের হাত রক্তে রঞ্জিত করেছে, বাঙালিদের যে মেরে তারা রক্তে হাত রঞ্জিত করেছে, সেই রক্তাক্ত হাত মুছিয়ে দিয়েছি 9 মাসে। অর্থাৎ আমরা সবাই জানি 1971 সালে 9 মাস যুদ্ধের ফলে, অর্থাৎ দীর্ঘ 9 মাস এই পাকিস্তানি বাহিনীদেরকে আমরা কি করেছি, 9 মাসে তাদের রক্তাক্ত হাত, তাদের ঠাঠা হাসি, সমস্ত কিছুকে আমরা কি করেছি, ধূলিসাৎ করে দিয়েছি। বীর বাঙালিরাই ধূলিসাৎ করে দিয়েছে, সে কথাই বলছে তাদের রক্তাক্ত হাত মুছিয়ে দিয়েছি কয় মাসে? 9 মাসে। চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে। এখানে বলছে চির কবিতার দেশ। দেখো বন্ধুরা, চির কবিতার দেশ বলা হচ্ছে কারণ এখানে আমরা জানি যে বাঙালি এবং বাংলাদেশ, এটি কিন্তু একটি কবিতায় সমৃদ্ধ একটি ভান্ডার রয়েছে। বাংলাদেশ যে কবিতায় সমৃদ্ধ, বাঙালি জাতি যে কবিতা লিখতে জানে, বা বাঙালির যে কবিতার একটা সমৃদ্ধ ভান্ডার রয়েছে, সে কথা এখানে বলা হচ্ছে চির কবিতার দেশ। তারপর আছে ডট ডট, অর্থাৎ এখানে অনেক কিছু আছে। ভেবেছি অস্ত্রে মাত হব। এখানে বলছে অস্ত্রে মাত কথাটির অর্থে যে পাকিস্তানি বাহিনীরা আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল এই অস্ত্র দিয়ে, অর্থাৎ তারা সমরাস্ত্র সাজিয়ে যে বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তাতেই আমরা কি হয়ে যাব, কাবু হয়ে যাব। বাঙালিরা কি হয়ে যাবে, তারা হচ্ছে ভেঙে পড়বে, দুর্বল হয়ে পড়বে এবং তারা অবশেষে হার মেনে যাবে। বাঙালি অনার্য জাতি, খর্বদেহ, ভাত খায় ভীতু। এখানে বলছে বাঙালিদেরকে বলা হচ্ছে অনার্য জাতি। দেখো বন্ধুরা, পাকিস্তানি বাহিনীরা বাঙালিদেরকে অনার্য জাতি,
খর্বদেহ, ভাত খায়, বাঙালির ভীত, এরকম অনেক কিছুই বলেছিল তারা। এই পূর্ব এশীয় অর্থাৎ বাঙালিদের বলা হচ্ছে অনার্য জাতি। এই অনার্য জাতি কেন বলা হচ্ছে? যে বাঙালিদের ভারতীয়দের দুটি ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে আর্য, এটা হচ্ছে অনার্য। দ্রাবিড় এবং অস্ট্রীয় জাতি এদেশে আসার পূর্বে অনেক জাতি কিন্তু যুগে যুগে এদেশে এসেছে এবং তারা বংশ বিস্তার করে গেছে। আর এই বাঙালিদেরকে বলা হয়েছে অনার্য জাতি। এরা হচ্ছে খর্বদেহ অর্থাৎ আকারে খাটো, এরা ভাত খায়, এরা ভীতু, এরা কোনো কাজ করে না, এরা কোনো প্রতিরোধ জানে না, এরা শুধু খায় দায় আর ঘুমায়। কিন্তু কি ঘটলো শেষে? কি দেখালো? মহাপ্রতিরোধ। কিন্তু অর্জুন বলছেন কিন্তু কি ঘটলো শেষে? বাঙালিরা যে খর্বজাতি, এরা ভাত খায়, এরা ভীতু, কিন্তু কি ঘটলো শেষে? অবশেষে কি ঘটেছিল এখন আমাদের তাই দেখার বিষয়। কি দেখালো? মহাপ্রতিরোধ। অর্থাৎ বাঙালিরা কিন্তু সেই সময় কিন্তু মহাপ্রতিরোধ, শেষ পর্যন্ত কিন্তু বাঙালি এই খর্বদেহ মানুষরাই কিন্তু পাকিস্তানি সাহসী, লম্বা, তারা অনেক স্লিম, এই সমস্ত জাতিকে কিন্তু মহাপ্রতিরোধ, অর্থাৎ এই মহাপ্রতিরোধ বলতে কিন্তু বীর বাঙালি জাতির গর্জে ওঠা, বাঙালি জাতির যে সূর্য বীর্য এবং সেই সঙ্গে যে প্রতিরোধ, বাঙালি জাতি যে যুদ্ধ জয় করেছিল তার কথাই কিন্তু বারবার উঠে এসেছে। অ আ ক খ বর্ণমালা পথে পথে তীপান্তরে ঘুরিয়ে উদ্বাস্ত আশ্রয়হীন। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই লাইনটি কিন্তু প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে। এই প্রতীকের অর্থে, প্রতীকের আড়ালে কথাটি বলা হয়েছে অ আ ক খ বর্ণমালা পথে পথে তীপান্তরে ঘুরে উদ্বাস্ত আশ্রয়হীন। এই লাইনটির মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেমন একদিকে ভাষা আন্দোলনের তাৎপর্যের দিকটি তুলে ধরেছে, অন্যদিকে ঠিক তেমনি এই যেমন 1952 সালে আমরা জানি পৃথিবীর ইতিহাসে বাঙালি একটি মাত্র দেশ যারা মাতৃভাষার জন্য যুদ্ধ করে গেছে। এই মাতৃভাষাকে রক্ষার ঠিক আগে, যতদিন পর্যন্ত মাতৃভাষাকে আমরা একটা নির্দিষ্ট সম্মান দিতে পারিনি, তার আগে কিন্তু এই বর্ণমালাগুলো উদ্বাস্তুর মতো আশ্রয়হীন হয়ে মাঠে মাঠে তেপান্তরে ঘুরে বেরিয়েছিল। ঠিক তেমনি এই যে প্রতীক পড়লাম, যে লাইনটি কিন্তু প্রতীকের আড়ালে বলা হয়েছে, ঠিক তেমনি 1971 সালে যখন 9 মাস যুদ্ধ হয়েছে, বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে পারেনি, ঠিক তেমনি আমাদের দেশের মানুষরাও কিন্তু এই অ ক খ বর্ণমালার মতো পথে পথে তেপান্তরে ঘুরে বেরিয়েছে উদ্বাস্ত আশ্রয়হীন হয়ে। এই লাইনটি প্রতীকের আড়ালে একটি সুন্দর একটি কথা বলা হয়েছে। পোড়াগ্রাম মাতৃ অপমানে, এখানে বলছে পোড়াগ্রাম অর্থাৎ এই যে পাকিস্তানি বাহিনীরা, এরা নির্বিচারে যেমন অতর্কিত বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সঙ্গে তারা বিভিন্ন ঘর বাড়ি দোকানপাট থেকে শুরু করে সমস্ত কিছু তারা পুড়িয়ে দিয়েছিল। মাতৃ অপমানে আমরা জানি যে আমাদের এই 1971 সালে পাকিস্তানি বাহিনীরা যেমন অতর্কিত আমাদের উপরে হামলা করেছে, নিরীহ মানুষদের মেরেছে, সেই সঙ্গে আমাদের মায়েদের যে সম্ভ্রমহানি, সে কথাগুলো এখানে বলছে। মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ। অর্থাৎ এই যে এত কিছুর বিনিময়ে আশ্রয়হীন পোড়াগ্রাম মাতৃ অপমানে শেষে কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ। এখানে আমরা বন্ধুরা একটু দেখি, এখানে কার্তুজ শব্দটির অর্থ কিন্তু হচ্ছে বন্দুকের টোটা বা গুলি। আর কার্তুজ শব্দটি একটি বিদেশি শব্দ, কার্টিজ শব্দ থেকে এসেছে। এখানে আমরা বলছি যে বন্দুকের টোটা, যেমন বন্দুকের টোটা, এটা হচ্ছে গুলি যেমন বের হয়ে যায়, এখানে হচ্ছে তার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ। এই লাইনটির মধ্যে দিয়ে কিন্তু বাঙালি জাতির ঘৃণার যে সম্মিলন, সেই সম্মিলনটাকে বলা হয়েছে। পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে যে বাঙালি জাতির যে ঘৃণা, এরা যে ধরনের অপকর্ম করেছিল, যে ধরনের অপকর্ম তারা এই দেশে সংগঠিত করেছিল, তার বিরুদ্ধে বাঙালি জাতি যে ঘৃণা একটা সম্মিলন করেছিল বা ঘৃণা দেখিয়েছিল, তার প্রকাশ কিন্তু আমরা এই লাইনটির মধ্য দিয়ে পাই। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই হচ্ছে আমাদের সাহসী জননী বাংলার প্রথম। সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহাড়ায় বুড়িগঙ্গা পদ্মা নদী তীর, ডাকা পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে
ভাই বোন কে ঘুমায়, জাগে নীল কমলেরা জাগে। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছে জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। বন্ধুরা, আমরা এবার এই কবিতার লাইনগুলো ব্যাখ্যা করব। বলছে, সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন। তাহলে সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন। এই বুকে চাপা মৃতের আগুন বলতে কিন্তু কবি বাঙালিদের যে বাঙালিদেরকে যে কি বলা হয়েছিল, এরা ভীতু, এরা ভাত খায়, এরা খর্বদেহ, তাদের ভিতরে কোনো তেজ নেই, এই সমস্ত কিছুকে বোঝানো হয়েছিল। তো তারা কি করেছিল, কিন্তু তাদের ভিতরে যে জ্বলে ওঠা যে আগুন, এই যে পাকিস্তানিদের বিরুদ্ধে যে জ্বলে ওঠা যে তেজ উদ্দীপনা এবং সেই সঙ্গে যে আগুন, সে আগুন কিন্তু চিতার আগুনের সঙ্গে তুলনা করেছেন। বলছেন, রাত জাগে পাহাড়ায়, বুড়িগঙ্গা পদ্মা নদীতে। অর্থাৎ এই যে 1971 সালে আমরা জানি যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীরা কি করেছিল, বিভিন্ন ভাবে হঠাৎ করে দেখা যায় বিভিন্ন পাড়া মহল্লা বা বিভিন্ন গ্রামে তারা আক্রমণ করেছিল, বিশেষ করে গভীর রাত করে। তো এই সময় কি করতো, যে পদ্মা বুড়িগঙ্গা পদ্মা নদীতে রাত জাগে পাহাড়ায়, অর্থাৎ তারা মুক্তিবাহিনীরা রাতে পালা করে করে পাহারা দিত, যে কখন এই হানাদার বাহিনীরা গ্রামে প্রবেশ করবে, কখন তাদেরকে প্রতিহত করবে। আর তারা এই বুড়িগঙ্গা পদ্মা নদীতে, এখানে দুটি নদীর কথা এসেছে, একটিকে বিভিন্ন প্রশ্নে আসে কোন দুটি নদীর কথা বলা হচ্ছে, বুড়িগঙ্গা পদ্মা নদীতে। বলছে, ভাই বোন কে ঘুমায়, অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়টাতে যখন বাঙালিরা ফুঁসে উঠেছিল, তারা এই স্বাধীনতা যুদ্ধকে কি করার জন্য, জয়ের জন্য তাদের ভিতরে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, তখন কারো চোখে কোনো ঘুম ছিল না, তার কোনো ভাইয়ের বা কোনো বোনের চোখে কিন্তু ঘুম ছিল না। কেননা তারা একটি মাত্র তাদের তখন একটি মাত্র উদ্দেশ্য ছিল, কিভাবে তারা এই পাকিস্তানি বাহিনীদেরকে প্রতিহত করবে। জাগে নীল কমলেরা জাগে, বলছে জাগে নীল কমলেরা জাগে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সাধারণত যে এই নীল কমলটা কিন্তু হচ্ছে এই কমলটা হচ্ছে কিসের রাজপুত্র, এরা হচ্ছে বলা হয় এই নীল কমল হচ্ছে জাগে নীল কমলেরা জাগে। এখানে কিন্তু নীল কমল অর্থ কিন্তু নীল রঙের পদ্ম, কিন্তু কবি এখানে রূপকথার রাজকুমারদের বলেছেন নীল কমল। কিন্তু আমাদের এই হচ্ছে কবিতায় কিন্তু এই নীল কমল বলতে 1971 সালে আমাদের যে বাঙালি সন্তানেরা, যে সূর্য সন্তানেরা, তারা যে যুদ্ধ করেছিল, যে তরুণ যুবকরা যুদ্ধ করেছিল, কবি তাদেরকে নীল কমল হিসেবে আখ্যায়িত করেছেন। পরপরে বলছেন, গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল। অর্থাৎ এই যে গ্রেনেড উঠেছে, এই নীল কমলরা জেগে আছে, তাদের হাতে গ্রেনেড উঠেছে, অর্থাৎ বাঙালিরা প্রতিরোধমুখ হয়েছে, তারা হাতে গ্রেনেড তুলে নিয়েছে, কিভাবে তারা এই শত্রুকে পরাজিত করবে। কবিতার হাতে রাইফেল, এই যে এখানে কিন্তু এই লাইনটি কিন্তু প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে, যে কবিতার হাতে রাইফেল। অর্থাৎ কবিতার হাতে তো রাইফেল হতে পারে না, কিন্তু এখানে কবি কিন্তু বলছেন যে সেই সময় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অনেক কবি সাহিত্যিকরা তারা কি করেছেন, বিভিন্ন লেখনীর মাধ্যমে, কবিতার মাধ্যমে তারা কি করেছেন, মুক্তিযোদ্ধাদের কি করেছেন, প্রেরণা দিয়েছেন, সেই সঙ্গে কলম যুদ্ধ চালিয়ে গিয়েছেন। এই কবিতাগুলো যেন এক একটা যেন রাইফেল হয়ে তখন সেই সময় কিন্তু ফুটে উঠেছিল। তাই বলছে, কবিতার হাতে রাইফেল, অর্থাৎ এই কবিতায় যেন একটা অস্ত্র হয়ে ধরা দিয়েছিল। এবার বাঘের থাবা, কবি বলছেন দেখো, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। এবার বাঘের থাবা, এই বাঘের থাবা বলতে আমরা জানি বাঘ যাকে থাবা দেয় তার মৃত্যু অনিবার্য। এখানে এই লাইনটি এই কথাটি কিন্তু প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে, যে এবার বাঘের থাবা, অর্থাৎ বাঙালি জাতি যে প্রতিহত করার পরিকল্পনা করেছে, বাঙালি জাতি যেভাবে তাদেরকে কি করছে, তাদেরকে প্রতিহত করছে,
সেটাই বলা হচ্ছে। এবার বাতিল হওয়া বাঙালি জাতির সংগ্রামকে এখানে উদ্বুদ্ধ করার জন্য কথাটি ব্যবহার করা হয়েছে। এবার বাতিল হওয়া বাঙালি জাতির বীরত্বের জয়গান করা হয়েছে কথাটির মধ্যে দিয়ে। এবার বাতিল হওয়া ভোজ হবে আজ প্রতিশোধে। এখানে ভোজ কথাটির অর্থ কিন্তু আমরা জানি যে ভোজ বলতে বোঝায় অনেক খাওয়া, অনেক বেশি খাবার দাবারের যে আয়োজন করা হয়, সেখানে অনেক ভালো ভালো খাবার দাবার থাকে। এখানে ভোজ অর্থ ব্যবহার করা হয়েছে। বাঙালিদের যেভাবে আমরা প্রতিহত করব, তাদের যে প্রতিশোধ নেব, সেই প্রতিশোধকে বাঙালি যে বীরের মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে যে প্রতিহত করবে তার কথা বলছি। এবার ভোজ হবে আজ প্রতিশোধে, অর্থাৎ তোরা যা করেছিস তাতে আমাদের যে প্রতিশোধ, এটাই হবে আজকে তোদের সাথে। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, অর্থাৎ যার সঙ্গে যেরকম, অর্থাৎ পাকিস্তানি বাহিনীরা যেরকম বাঙালিদের সাথে অত্যাচার নিপীড়ন করেছে, ঠিক তেমনি ভাবে বাঙালিরাও কি করবে, সেরকম তাদেরকে প্রতিহত করবে। এখানে খেলবে কথাটি বলতে বোঝানো হয়েছে তাদেরকে প্রতিহত করা, তাদেরকে অস্ত্র শস্ত্রে তাদেরকেও আবার কি করা, প্রতিহত করা, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। খেলেছি, মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের, অর্থাৎ খেলেছি অর্থাৎ তোরা যেভাবে যুদ্ধ করেছিস আমরা ঠিক তোদের সাথে ঠিক তেমনি ভাবে যুদ্ধ করেছি। মেরেছি তোদেরকে মেরে তক্তা লাগিয়ে দিয়েছি, তোদেরকে মেরে তোদের জীবন শেষ করে দিয়েছি। কান কেটে দিয়েছি তোদের, আমরা সাধারণত জানি কান কেটে দেওয়া হয় গভীর অপরাধে বা অনেক গুরুতর অপরাধে মানুষের কান কেটে দেওয়া হয়। অর্থাৎ কান কেটে দেওয়া বলতে এখানে বোঝানো হচ্ছে তোদের যে লজ্জা শরম নেই, তোদের যে লজ্জা নেই, এই সেজন্য তোদেরকে কান কেটে দিয়েছি। তোদের লজ্জা কি করেছি আমরা, তোদের লজ্জা দিয়েছি, তোদের কান কেটে দিয়েছি। এরপরে কবি কিন্তু পড়াশোনায় আবার বলছেন তোদেরকে এভাবে প্রতিহত করে এসেছে আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। দেখো বন্ধুরা, এই দুটি লাইন কিন্তু বিশেষ গুরুত্ব বহন করে এই কবিতার। সেটা বলছে এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। অর্থাৎ কি বলছে, এসেছে আবার ফিরে বলতে বোঝাচ্ছে যে এই যে আমাদের এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়টাতে আমাদের এই দেশের জনগণ যারা কি করেছিল, তাদের নিজ ভিটে মাটি, নিজের ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় পরিবার পরিজন ছেড়ে অন্য এক দেশে ভারতে তারা আশ্রয় নিয়েছিল। এবং এই ভারতে আশ্রয় নেওয়াকালীন সময় তারা কি অনেক কষ্টে বা তারা বিভিন্ন ভাবে দিন কাটিয়েছে, অনেক কষ্টে দিন কাটিয়েছে। এবং আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল তারা তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের ভিটে মাটি ছেড়ে তারা বিভিন্ন এক এলাকা থেকে অন্য এলাকায় বা নিজ এলাকাতে অনেকেই কি করেছিল, যুদ্ধ করেছিল। এই যে এসেছি আবার ফিরে বলতে আমরা এই যুদ্ধ শেষে আবার ফিরে এসেছি রাত জাগা নির্বাসন শেষে। এই রাত জাগা নির্বাসন বলতে কবি কিন্তু বোঝাচ্ছে যারা মুক্তিযুদ্ধের সময় লাখো মুক্তিযোদ্ধারা রাতের পর রাত দিনের পর দিন তারা রাত জেগে এই সময় পার করেছে, তারা রাত জেগে যুদ্ধ করেছে, খাওয়া নেই দাওয়া নেই, তাদের গোসল নেই ঘুম নেই, এই সমস্ত কিছু শেষ করে রাত জাগা নির্বাসন শেষে। নির্বাসন বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে নির্বাসন মানে কি, নিজের এলাকা ছেড়ে বা নিজ ভিটে মাটি ছেড়ে যখন অন্যত্র চলে যাওয়া হয় তখন সেটাকে বলা হয় নির্বাসন। এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। এসেছি জননী বঙ্গে বলতে বোঝাচ্ছেন যে আমরা আবার বাংলাদেশে ফিরে এসেছি স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। অর্থাৎ কি, বাংলাদেশের লাল সবুজ পতাকাকে আমরা জয় করে নির্বাসন শেষে আবার এই বাংলাদেশে ফিরে এসেছি। তাহলে দেখো বন্ধুরা, এই স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে বলতে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বিজয়ের পতাকা, সেই বিজয়ের পতাকাটা তারা নিয়ে উড়িয়ে উড়িয়ে এদেশে এসেছে রাত জাগা নির্বাসন শেষে। এই হচ্ছে আমাদের সাহসী জননী কবিতা। এই কবিতাটির মধ্যে দিয়ে কবি পাকিস্তানিদের উপরে যে ঘৃণা এবং সেই সঙ্গে বীর বাঙালিদের যে একটি যুদ্ধের যে বিজয় গাথা আছে, সেই বিজয় গাথার কথাই কিন্তু খুব সুন্দরভাবে এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। বাঙালি বীরের জাতি, বাঙালি চিরকালের আছে এক গৌরবময় উজ্জ্বল বিজয়ের ইতিহাস, সেই বিজয়ের ইতিহাসটাই কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এই সাহসী জননী বাংলা কবিতাটি কিন্তু মুক্তক চালে গদ্য রীতির ঢঙ্গে কিন্তু রচিত। তো এই হচ্ছে আমাদের সাহসী জননী বাংলা। তা
আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই কবিতাটি তোমাদের উপকারে আসবে এবং সেই সঙ্গে তোমরা বাড়িতে বসে কবিতাটি পড়বে এবং ভালোভাবে আয়ত্ত করবে। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য আর কোনো কবিতা বা গল্প নাটক উপন্যাস নিয়ে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।